সুধী দর্শক, আপনাদেরকে স্বাগত জানাই আজকের বাংলাদেশ চ্যানেলে। আজকে আপনাদের সাথে আছি আমি তানভীর, এবং আমাদের সাথে আছেন অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক জনাব সাইফ। এটা ওনার ছদ্মনাম। জনাব সাইফ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। ধন্যবাদ আপনাকে এবং আপনার চ্যানেলের মাধ্যমে যারা আমাদেরকে শুনতে পারছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একই সাথে উদ্বেগজনক মনে হয়েছে আমার কাছে। সেটা হলো স্বরাষ্ট্র উপদেষ্টা গতকাল বলেছেন, তিনি নিশ্চিত করেছেন যে লুট হওয়া অস্ত্র নির্বাচনের সময় ব্যবহার হবে না। এবং এই উক্তিটি দেওয়ার 24 ঘন্টা মধ্যেই চট্টগ্রামে অস্ত্র উদ্ধার অভিযানে সন্ত্রাসীদের গুলিতে মোতালেব হোসেন ভুইয়া নামের এক র্যাব কর্মকর্তা নিহত হলেন। এখন আমার যে প্রশ্নটা সেটা হলো, উনি কাদের কাছ থেকে নিশ্চয়তা পেলেন যে এই অস্ত্রগুলো ব্যবহার করা হবে না? আর যদি নিশ্চয়তা পেয়েও থাকেন, তাদের সাথে তার সম্পর্কটাই বা কোথায়? অথবা তার মানে তিনি নিশ্চিত জানেন যে অ্যাকচুয়ালি অস্ত্রগুলো কোথায়, কাদের কাছে আছে। তাহলে অস্ত্রগুলো কি উদ্ধারের এখন পর্যন্ত কোনো আমরা পদক্ষেপ ওইরকম ভাবে দেখিনি, কিংবা জানা যায়নি? তো এই বিষয়ে আপনি যদি কিছু বলতেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। আসলে দেখেন, আপনি যদি কাউকে স্টুপিড বলেন তাহলে তিনি কিন্তু আমাদের বাংলাদেশের কালচারে এই শব্দটি একটি ভয়ঙ্কর গালি, কিন্তু এর যে আচ্ছা, হ্যাঁ। আভিধানিক অর্থ এটি কিন্তু আপনি যদি কাউকে বলেন যে এই বোকা, তাহলে বোকা কিন্তু খুব গালি হিসেবে মনে করে না মানুষ, কিন্তু স্টুপিড বললে এটাকে খুব কড়া একটা গালি মনে করে। ইংরেজিতে বলেছে, গালি দিয়েছে আমাকে। তো এই ভদ্রলোককে আসলে স্টুপিড বলতে হয়, মানে নির্বুদ্ধিতার কারণে আমি বলছি, আমি কোনো গালি অর্থে বলছি না। এই নির্বুদ্ধিতার মাধ্যমে তিনি কিন্তু সত্য প্রকাশ করে দেন। সত্যটি হলো যে এই যে জুলাই আগস্ট আন্দোলনে এবং আন্দোলনের আগে পরে আপনি যদি লক্ষ্য করেন, নরসিংদী কারাগার ভেঙে সেইখান থেকে অসংখ্য আপনার জঙ্গি, তাদেরকে যারা সাজাপ্রাপ্ত আসামি ছিল তাদেরকে ছাড়িয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি নরসিংদী কারাগারের যে সমস্ত আগ্নেয়াস্ত্র ছিল, ভয়ঙ্কর আগ্নেয়াস্ত্র, সেইগুলোও কিন্তু ছিনিয়ে নেওয়া হয়েছিল। এবং এছাড়াও বেশ কয়েকটি কারাগারে, দেশের বিভিন্ন অঞ্চলে কারাগারের বন্দীদেরকে ছাড়িয়ে নেওয়া হয়েছে, সাজাপ্রাপ্ত আসামিদেরকে ছাড়িয়ে নেওয়া হয়েছে, টপ টেরর যারা সাজাপ্রাপ্ত ছিল তাদেরকেও ছাড়িয়ে নেওয়া হয়েছে। এবং শুধু তাই না, সেখানে জেলখানা থেকে এবং 400টি থানা থেকে যে সমস্ত অস্ত্র লুট করে নেওয়া হয়েছিল, তার সরকারই স্বীকার করেছে যে এটি প্রায় 6000 আগ্নেয়াস্ত্র লুট করা হয়েছিল। এবং সেইখানে 7 লক্ষাধিক রাউন্ড বুলেট, সেগুলিও ছিনিয়ে নেওয়া হয়েছিল। এগুলো কিন্তু 10-15%ও উদ্ধার করা যায়নি। সেই অস্ত্রগুলি কিন্তু আছে। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যেহেতু সমস্ত গোয়েন্দা সংস্থাগুলো তারই অধীনে, তিনি জানেন এই অস্ত্রগুলো কার কাছে আছে। এবং এই অস্ত্র লুটপাট করা হয়েছিল যারা আন্দোলনের নামে ভ্যান্ডালিজম করেছিলেন, তাদের কাছেই এই অস্ত্রগুলি আছে। এবং সেই কারণে সেই অস্ত্র উদ্ধারের কোনো কাজ কিন্তু করছে না এই সরকার। এবং এই সরকার জানে এরা তাদেরই লোক যাদের কাছে এই অস্ত্রগুলি আছে। এবং সে কারণেই বলছে, জাহাঙ্গীর সাহেব যে কথাটি বলছে যে এই অস্ত্র ব্যবহার হবে না। আশ্চর্য না যে এই অস্ত্র, এই নিশ্চয়তা তিনি পেয়েছেন, এই নিশ্চয়তা তিনি তাদের কাছ থেকে পেয়েছেন। আপনি লক্ষ্য করেন, হিজবুত তাহরির নামে একটি সংগঠন এই 5ই আগস্টের আগে এবং পরে খুব প্রকাশ্যে কিন্তু মাঠে এসেছিল, তারা মানববন্ধন করেছে, অথচ এটি কিন্তু আন্তর্জাতিকভাবেও নিষিদ্ধ, বাংলাদেশে তো অবশ্যই। সেই নিষিদ্ধ সংগঠন যখন মাঠে চলে আসে, তখন প্রশ্ন উঠতে পারে, আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্ন উঠতে পারে। এবং সেই কারণেই আমার কাছে যেটি মনে হয়েছে, সরকারের পক্ষ থেকে তাদেরকে এক ধরনের মাথা হাতিয়ে বা পিঠ চাপড়ে হয়তো বলা হয়েছে যে তোমরা বাবারা প্রকাশ্যে এসো না, তোমরা থাকো, একটু আড়ালে থাকো। তারা যখন যা করার সেই কাজটি কিন্তু করবে, এবং সেটি এই সরকারের জানা আছে। এবং এই ধরনের জঙ্গি সংগঠনগুলি, যারা হরকাতুল জেহাদের নাম আপনি শুনে থাকবেন, জেএমবির নাম শুনে থাকবেন, জেএমজেবি, এই ধরনের আনসারুল্লাহ বাংলা টিম, এই ধরনের
সংগঠনগুলি কিন্তু এই বাংলাদেশে 90-এর দশকের পর থেকে 90-এর পর থেকে বিশেষ করে 2000 সন থেকে 1999 সন থেকে কিন্তু ভয়ঙ্কর হামলা তারা বিভিন্ন অঞ্চলে করেছে, বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে, যাত্রা কিংবা মাজার কিংবা সিনেমা হল কিংবা আওয়ামী লীগের জনসভায়, সিপিবির জনসভায়, রমনা বটমূলের সাংস্কৃতিক অনুষ্ঠান, এই ধরনের অসংখ্য ভয়ঙ্কর ভয়াবহ গ্রেনেড হামলা করেছে, বোমা হামলা করেছে। সেই সংগঠনগুলি কিন্তু সেই সময়ে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কিংবা আওয়ামী লীগের বিরুদ্ধেই ছিল, এবং সেই সংগঠনগুলি এখনো কিন্তু আছে, কিন্তু তেমন বলছেন তারা এখনো অ্যাক্টিভ, এখনো তারা আছে, তারা সংগঠিত আছে, তারা সশস্ত্র অবস্থায় তৈরি হচ্ছে। এইখানে একটি ইসলামিক রিভলিউশন করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করছে। সেই জায়গাটায় তাই নয়, আপনাকে যদি একবার মনে করিয়ে দিতে চাই যে আপনি আসিফ মাহমুদ সজীব ভুইয়া কিন্তু এয়ারপোর্টে উনি অস্ত্র নিয়ে গিয়েছিলেন, তাদের ধৃষ্টতা এতটাই বেশি যে এতটাই বেশি যে এয়ারপোর্টের মতো জায়গায় উনি চেক ইন করতে গিয়ে তার ব্যাগে অস্ত্র পাওয়া গিয়েছে। অস্ত্র মানে কি, সরকারের পুরোপুরি মদদ না থাকলে AK-47 রাইফেলের বুলেট পাওয়া গিয়েছিল, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা কিন্তু নেওয়া হয়। এই ধরনের অসংখ্য ঘটনা দেখেন। আজকে যে সমস্ত ঘটনা সংঘটিত হচ্ছে, আপনি উদাহরণ দিলেন চট্টগ্রামের, যেখানে একজন র্যাবের কর্মকর্তাকে হত্যা করা হয়েছে এবং মোতালেব হোসেন ভুইয়া নামের এক র্যাব কর্মকর্তা, মোতালেব, এবং আরো কয়েকজন সম্ভবত আহত হয়েছে। এই ধরনের ঘটনা তো অসংখ্য ঘটছে। আজকে যে জাহাঙ্গীর সাহেব যে কথাটি বললেন যে এই অস্ত্রের ব্যবহার হবে না, এই অস্ত্রের ব্যবহার হয়তো এখন কম হচ্ছে, তারপরেও কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন যে বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে, ভয়াবহ হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে প্রতিদিন, এবং প্রায় প্রতিদিনই। আপনি গত কয়েকদিন আগে আপনার নদী থেকে একটা লাশ উদ্ধার করা হয়েছে। আপনি জানেন যে সোনাডাঙ্গায় একজন চেয়ারম্যানের বাড়িতে মব করা হয়েছে। আপনি জানেন দীপু চন্দ্র দাসের কথা, আপনি জানেন। আপনি শরীয়তপুরের ডামুড্ডায় একজন গ্রামের একজন চিকিৎসক, তিনি গরিবের ডাক্তার হিসেবে খ্যাত খোকন চন্দ্র দাস, তাকে বিনা কারণে তাকে হত্যা করা হয়েছে, ছুরিকাঘাত করা হয়েছে, তারপরে তার গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের অসংখ্য হত্যাকাণ্ডের ঘটনা সংঘটিত হচ্ছে, এবং এই কারণেই আজকে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই পরিস্থিতির কারণে মানুষের মধ্যে যে ভয়াবহ নিরাপত্তাহীনতা, এই নিরাপত্তাহীনতার যে শঙ্কা নিয়ে মানুষ বসবাস করছে, সেই কারণে এই নির্বাচনটি কিন্তু, যে নির্বাচনটি আশা করছেন, তারা বলছেন যে অস্ত্রের ব্যবহার হবে না, আশ্বস্ত করার চেষ্টা করছে স্বরাষ্ট্র উপদেষ্টা কিংবা সরকারের পক্ষ থেকে। মানুষ কিন্তু আশ্বস্ত হতে পারছে না। মানুষ আশ্বস্ত হতে পারছে না, কারণ হলো কোনো একটি ঘটনা সংঘটিত হওয়ার পরেও মানুষ আইনের আশ্রয় নিয়ে নিষ্কৃতি পাবে, একটা স্বস্তির জায়গায় আসবে, সেই ধরনের কোনো ধরনের পদক্ষেপ এই সরকার দেখাতে পারছে না। কোনো রকম পদক্ষেপ নিতে পারছে না। আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই যখন প্রথম আলো ডেইলি স্টার অফিস পুড়িয়ে দেওয়া হয়, তখন মানুষের ভরসার জায়গাটা, আইনের আশ্রয় নেওয়ার জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যায়। যখন ডেইলি স্টারের সম্পাদক যখন বলেন বাক স্বাধীনতা তো দূরে থাক, বেঁচে থাকার স্বাধীনতা নিয়েই আজকে আমরা শঙ্কিত। এই অবস্থায় একজন লিডিং সাংবাদিক বাংলাদেশে, যিনি এই কথা বলেছেন, এবং সাংবাদিকরা বলছেন যে আজকে অনেক সত্য তো আমরা, এবং আমি যদি স্মৃতিচারণ করি, আমার মনে পড়েনি যে এইরকম ভাবে কখনো উনি কিংবা ওনার মতো ব্যক্তিত্বের মুখ থেকে এরকম ধরনের উক্তি আজ পর্যন্ত বাংলাদেশে এসছে, যে যেখানে বাক স্বাধীনতা দূরের কথা থাক, বেঁচে থাকাটাই এখন একটা। আপনি আরেকজন সিনিয়র সাংবাদিকের একটা উক্তি শোনেন। তিনি বলছেন, মতিউর রহমান চৌধুরী, মানব জমিনের যিনি সম্পাদক, তিনি বলছেন যে ভয়ের সংস্কৃতি এতটাই আমাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে যে আমরা সব কথা এখন তো বলতেও পারছি না। শেখ হাসিনার আমলে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে কিন্তু এই সাংবাদিকরা লিখতে পেরেছেন। তাদের পত্রপত্রিকাগুলি, সেই আমলের পত্রিকাগুলো আপনি যদি ঘেঁটে দেখেন, তাহলে দেখবেন সেইখানে সরকারের তীব্র সমালোচনা তারা করে অনেক সংবাদ দিয়েছেন, মতামত দিয়েছেন, সম্পাদকীয়, উপসম্পাদকীয়। প্রথম আলোকে তো মোটামুটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেইছেন যে প্রথম আলো আওয়ামী লীগের শত্রু। তারপরেও মানে তাদের লেখার এত বেশি স্বাধীনতা ছিল, কিংবা এত বেশি
আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে এত বেশি লেখালেখি করেছে যে প্রধানমন্ত্রী বলেছেই যে প্রথম আলো বাংলাদেশের শত্রু, এরকম একটা উক্তি মনে হয় সংসদ ভবনে যতদূর মনে পড়ে। আমি এই কারণে বলছিলাম যে আজকে যারা এই সংবাদপত্রের স্বাধীনতার জন্য এত চিৎকার চেঁচামেচি করেছিলেন, এই মতিউর রহমান সাহেব, মাহফুজ আনাম কিংবা মতিউর রহমান চৌধুরী কিংবা নুরুল কবির, এই ধরনের সাংবাদিকরা আজকে তারা নিজেরাই আতঙ্কিত। আপনি নুরুল কবিরের উপরে হামলা হয়েছে, তার যে লম্বা লম্বা চুল, সেই লম্বা লম্বা চুল ধরে টেনে হেঁচড়ে কিন্তু সেই ভিডিও আমরা দেখেছি করেছে। তো সেই ধরনের একটা অবস্থা কিন্তু আওয়ামী লীগ আমলে কিন্তু এই অবস্থাটা ছিল না। আজকে সত্য হয়তো তারা স্বীকার করছে না। তো এই ধরনের একটি ভয়ঙ্কর অবস্থায় যখন মিডিয়ার কোনো স্বাধীনতা নেই, তখন একটি নির্বাচন হচ্ছে। সেই নির্বাচনটি আসলে মেটিকুলাস ডিজাইনের একটি নির্বাচন। তো জাহাঙ্গীর আলম সাহেব আসলে এক ধরনের সরল মানুষ, এটা আমি স্বীকার করি। এই সরলতার ভেতর দিয়েই কিন্তু সত্য প্রকাশিত হয়। সরলতার যে সত্য, সেই সত্য প্রকাশ করে ফেলেছেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সাহেব, যে এই অস্ত্র ব্যবহার হবে না। মানে হলো যে তোমরা বাবারা এই অস্ত্র নিয়ে প্রকাশ্যে এসো না, তোমরা গোপনে রাখো এই অস্ত্রটা। এবং সেইখানে আমার আশঙ্কা কি, আমার আশঙ্কা শুনেন, আমার আশঙ্কার কথাটা বলে রাখি। এই নির্বাচনের দিন 12ই ফেব্রুয়ারি একটা ভয়ঙ্কর সহিংসতার সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে। এবং যারা নাকি আজকে নিজেদেরকে, ওই নিষিদ্ধ সংগঠনগুলি নিজেদেরকে লুকিয়ে রেখেছে, তারা কিন্তু ভেতরে ভেতরে ভয়াবহ রকমভাবে প্রস্তুতি গ্রহণ করেছে। আপনি যখন তালেবানের প্রতিনিধি নূর আহমেদ নামের এক ভদ্রলোক যখন আফগানিস্তান থেকে বাংলাদেশে এসে বিভিন্ন মাদ্রাসা পরিদর্শন করেছেন, এবং যখন নাকি কেরানীগঞ্জের একটি মাদ্রাসায় বোমা বানানোর প্রস্তুতি নেওয়ার সময় দুর্ঘটনাবশত একটা বিস্ফোরণ ঘটে গিয়েছে, এবং সেইখানে সেই বোমার যে বিস্ফোরণ ক্ষমতা, এটা বিশাল ব্যাপক। এবং সেই ধরনের প্রস্তুতি যে আজকে বিভিন্ন মাদ্রাসায় নেওয়া হচ্ছে না, এর কিন্তু কোনো নিশ্চয়তা আপনি দিতে পারবেন না। কারণ এই আপনি তো এই দুইটা মাদ্রাসার কথা বললেন, এই দুইটা মাদ্রাসায় অঘটন ঘটে গেল, সেই জন্য সামনে আসলো। আর বাকি মাদ্রাসাগুলোতে আমরা অ্যাকচুয়ালি জানি না যে কি হচ্ছে। সেই ধরনের প্রস্তুতি কিন্তু তারা গ্রহণ করছে কিনা এই নিয়ে কিন্তু আমরা কিছু জানি না। এবং সেইখানে হয়তো গোয়েন্দাদের কাছে রিপোর্ট আছে, যেহেতু গোয়েন্দারা এই সরকারের অধীনে, এবং এই সরকারের মধ্যেই যেহেতু এই 10 দলীয় ঐক্যজোট জামায়াত ইসলামীর নেতৃত্বে যে মূলত ইসলামী একটি ঐক্যজোট, এইখানে হয়তো এনসিপির হয়তো একটি আধুনিক পোশাকের, কিংবা এলডিপির কর্নেল ওলি হয়তো একটি আধুনিক পোশাকের, এরাও কিন্তু আধুনিক পোশাকের মৌলবাদী, এরা কিন্তু আধুনিক পোশাকের জঙ্গিবাদকে লালন করে। এবি পার্টিকেও আমি ওইভাবেই দেখি। এবি পার্টিও কিন্তু ক্লিন শেভড, সুটেড, বুটেড মৌলবাদী জঙ্গি। আপনি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে দেখতে পাচ্ছেন যে তিনি একজন মোটামুটি ভাবে একটা আধুনিক চিন্তা ভাবনার, আধুনিক সংস্কৃতির মানুষ, কিন্তু ভেতরে লালন করে ভয়াবহ জঙ্গিবাদ, এবং তার কথাবার্তায় কিন্তু সেই ধরনের বহিঃপ্রকাশ তিনি ঘটিয়েছেন। উনি তো বলেছেন, তাইজুল ইসলাম, আপনাদের কি বলে, তাইজুল ইসলামের সাথে দাঁড়িয়ে, ফার্ম গেটে দাঁড়িয়ে বলেছে যে দরকার হলে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়া হবে বোম মেরে। উনি কিন্তু বলেছেন, আমরা ফেসবুকে দেখেছি। এই কথা বলার শক্তি এবং সাহস তিনি কোথায় পান? ওই যে পাকিস্তানিরা এখন অবাধে বাংলাদেশে যাতায়াত করছে, এবং পাকিস্তানের যে আইএসআই কিংবা পাকিস্তানের লস্করে তৈয়বা, এই ধরনের জয়শি মুহাম্মদ, এই ধরনের জঙ্গি সংগঠনের প্রতিনিধিরা কিন্তু অহরহ বাংলাদেশে আসছে। বাংলাদেশে কার সাথে সাক্ষাৎ করছে? এই যে ইসলামিক, তথাকথিত ইসলামিক রাজনৈতিক দলগুলি, ভয়ঙ্কর সাম্প্রদায়িক মৌলবাদী ধর্মান্ধ গোষ্ঠীর সাথে কিন্তু তারা বৈঠক করছে। এবং তারাও কিন্তু আফগানিস্তানের স্টাইলে এখানে একটি বিপ্লব ঘটানোর স্বপ্নের বীজ কিন্তু রোপণ করা হয়েছিল অনেক আগেই, সেটা কিন্তু আজকে মহিরুহে পরিণত হয়েছে। এবং আমার আশঙ্কা 12ই ফেব্রুয়ারি সেই ধরনের একটি ঘটনা বাংলাদেশে সংঘটিত হতে পারে। এদিকে সকলের আমি সজাগ দৃষ্টি কামনা করব। সরকারের কাছে বলে লাভ নেই, সরকার তাদেরই প্রতিনিধিত্ব করছে মূলত। ধন্যবাদ আপনাকে। না, ধন্যবাদ সাইফ সাহেব, আপনি যথেষ্ট বলেছেন। তো অ্যাকচুয়ালি আপনি যেটা লাস্টে ফিনিশিং এ যেটা বললেন যে সরকারের কাছে আহ্বান জানিয়ে লাভ নেই, কারণ সরকারের মদতপুষ্টতেই এইগুলো হচ্ছে বাংলাদেশে। তো বাংলাদেশের জনগণের কাছে আমাদের একটাই আকাঙ্ক্ষা থাকবে, সেটা হলো যে আপনারা আপনাদের নিরাপত্তার ব্যবস্থাটা করুন। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন মব লিঞ্চিং এর মাধ্যমে সরকার অ্যাকচুয়ালি কোন রকম আইনগত ব্যবস্থা বাংলাদেশে নিতে পারছে না। যেটাই করতে যাচ্ছে মব লিঞ্চিং।
হ্যাঁ হ্যাঁ এক লাইনে একটা হ্যাঁ হ্যাঁ যুক্ত হ্যাঁ করি, সাপ্লিমেন্ট করি, সেটি হলো প্লিজ হ্যাঁ হ্যাঁ যে মানুষের হ্যাঁ মধ্যে কিন্তু এই আশঙ্কা আগেও ছিল, এখনো বিদ্যমান। এই কারণে নির্বাচনের প্রতি কিন্তু মানুষের তেমন কোনো আগ্রহ নেই। এই ভোটে যেখানে গণভোটে হাঁ বাক্সে ভোট দেওয়ার জন্য সরকার হ্যাঁ হ্যাঁ সরকার তো এই মুহূর্তের সরকার তো একটি নিরপেক্ষ সরকার। এই মুহূর্তের ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু কোনো অবশ্যই পক্ষপাতিত্ব করতে পারে না নির্বাচনকে সামনে রেখে। অন্ততপক্ষে জনগণকে, কাগজে কলমে তাই নিরপেক্ষ হ্যাঁ, সরকার হ্যাঁ হ্যাঁ, কাগজে কলমে একটি নিরপেক্ষ সরকার তারা। এবং যদিও এই সরকারের সাংবিধানিক যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেটে কিন্তু এই সরকার অনেক কিছু ম্যান্ডেট লঙ্ঘন করেই কিন্তু অনেক কিছু হ্যাঁ করছে। যেমন হ্যাঁ হ্যাঁ যেমন আপনার যে জুলাই সনদটি কিন্তু সাংবিধানিক প্রশ্ন। এই সাংবিধানিক প্রশ্ন কিন্তু একটি ইন্টারিম কিংবা তত্ত্বাবধায়ক সরকার গ্রহণ করতে পারে না। এটি কিন্তু আমাদের না সংবিধানেই, বিদ্যমান সংবিধানে নেই। এমনকি ১০৬ অনুচ্ছেদে, যে ৬ অনুচ্ছেদের ১০৬ অনুচ্ছেদের বলে ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আছে, সেই সেই জায়গায়ও কিন্তু এই ম্যান্ডেট নেই যে তিনি সংবিধান সংস্কারের কোনো পদক্ষেপ নিতে পারেন। এটা নাই। এবং এইটা একটা অসাংবিধানিক, অবৈধ আইন লঙ্ঘন করে, সাংবিধানিক আইন লঙ্ঘন করে কিন্তু এই গণভোটটি অনুষ্ঠিত হচ্ছে। এবং সেই কারণেই আমি বলতে চাই যে মানুষ এইখানে একটি ডিজাইনের নির্বাচনে, একটি মেটিকুলাস ডিজাইনের ফেজ 3, এই ফেজ 3 নির্বাচনে, পার্ট 3 এর নির্বাচনে জনগণের এখানে অংশগ্রহণ করেও লাভ নাই। ফলাফল নিশ্চিত। হুম ফলাফল নির্ধারণ করে হুম রাখা হুম হয়েছে। এবং হানা ভোটের শুধু না, এই ফলাফল নির্ধারিত হয়ে আছে, জাতীয় সংসদ নির্বাচনেরও একটি ফলাফল নির্ধারিত হয়ে আছে। কাজেই হুম হুম এখানে জনগণের ভোট কেন্দ্রে জনগণের যাওয়া, গেলেই কি আর না গেলেই কি, এরকম একটি না নির্বাচন গেলেই কি হচ্ছে। হ্যাঁ সেটাই এই নির্বাচনটি পুনরাবৃত্তি। আপনি মনে আছে ১৯৯৬ এর ১৫ই ফেব্রুয়ারি একটি নির্বাচন হয়েছিল? 15 হ্যাঁ সেই হ্যাঁ 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 ১৯৯৬ এর ১৫ই ফেব্রুয়ারি নির্বাচনের পরিণতি বরণ করতে যাচ্ছে ২০২৬ এর ১২ই ফেব্রুয়ারি এই নির্বাচনটি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সাহেব সাহেব আপনার বিশ্লেষণের জন্য, গুরুত্বপূর্ণ বিশ্লেষণের জন্য। তো আজকের আলোচনা থেকে যে প্রশ্নটি আমাদের উঠে আসছে সেটি হলো, যদি লুট হওয়া অস্ত্র ব্যবহারই না হওয়ার কথা থাকে তাহলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কেন প্রাণ দিচ্ছেন আজকে? আর যদি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকেই অস্ত্র উদ্ধার করতে গিয়ে প্রাণ দিতে হয় তাহলে সাধারণ মানুষের অবস্থা আজকে কোন পরিণতিতে দাঁড়িয়েছে? এই প্রশ্নগুলোর উত্তর জনগণ জানতে চায়। আমি তানভীর, আজকের বাংলাদেশের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। কমেন্টে আপনাদের মতামত লিখুন, কারণ প্রশ্ন করাই নাগরিকের অধিকার। ধন্যবাদ সবাইকে।